নমস্কার প্রিয় দর্শক। বঙ্গ রাজনীতিতে যে বিষয়টাকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে, সমালোচনার ঝড় উঠেছে, রাজনৈতিক মহল বলেন, রাজনৈতিক বিশ্লেষক মহল বলেন, তাদের মধ্যে একটা সমালোচনার ঝড় বয়ে চলেছে যে প্রধানমন্ত্রীর আজকের সভা বা প্রধানমন্ত্রী সিঙ্গুরের যে সভাটি করেছেন সেই সভা একটি ব্যর্থ সভার রূপ নিয়েছে। কেন ব্যর্থতার কথা বললেন, কেন ব্যর্থ সভায় পরিণত হলো প্রধানমন্ত্রী এবং বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদীর সভা, এই কথা বলবার জন্যই আমি প্রিন্স মণ্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি ছোট্ট প্রতিবেদন আপনাদের কাছে। আবেদন থাকবে প্রতিবেদনটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে আপনাদের মতামত প্রকাশ করবেন। যিনি আমাদের চ্যানেলে আজকে প্রথম দেখছেন, আবেদন থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন। আসি প্রতিবেদনের মূল বিষয়ে। প্রিয় দর্শক, যে কথা বললাম, সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা এক ব্যর্থ সভায় রূপ নিয়েছে বা ব্যর্থ সভা হিসাবে স্বীকৃতি লাভ করলো। কেন ব্যর্থ সভা? তাহলে কি ওই সভায় লোক কম ছিল? তা তো নয়। সভায় চোখে পড়ার মতো লোক ছিল, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি কিন্তু আজকে লক্ষ্য করা গেছে। কারণ প্রধানমন্ত্রীর সভা প্রথমত, তারপরে আরো বিশেষ কারণ আছে। সেই সভা থেকে মানুষ এক বুক হতাশা নিয়ে তারা ফিরে গেলেন, যে আশা নিয়ে তারা এসেছিলেন। কারণ সভাটি হচ্ছে সিঙ্গুরের সেই টাটা কারখানার জমির মধ্যে, যেখানে প্রাক্তন বামফ্রন্ট সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য এবং তৎকালীন শিল্পমন্ত্রী প্রয়াত নিরুপম সেন যে স্বপ্ন দেখেছিলেন বাংলার যুব সমাজের এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, সেখানে একটি ভারী শিল্পের অর্থাৎ টাটা কারখানা তৈরি করবার যে স্বপ্ন দেখেছিলেন তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ শুরু করে দিয়েছিলেন টাটা কারখানার মাধ্যমে, টাটা কোম্পানির মাধ্যমে। 80% কাজ, 90% কাজ হয়ে যায়, গাড়ি তৈরি প্রক্রিয়া সমাপ্তর পথে, শুধু গাড়ি বেরোনো বাকি। হাজার হাজার বেকার যুব সমাজ তখনও সেইখানে কর্মরত, এবং সেখানে একটি বাজারও তৈরি হয়ে গেল, প্রচুর মানুষের কর্মসংস্থান হলো, মানুষ সেখানকার আর্থিক চিত্রটা পাল্টে যেতে শুরু করলো। সেই সময় তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী রাজনৈতিক দলগুলো একটা জিনিস তারা দেখলো, পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে, বেকার সমস্যার সমাধান হবে, বেকার যুবকের স্বপ্ন পূরণ হবে, এটা তাদের কাছে বড় হলো না। তাদের কাছে বড় হয়ে উঠেছিল রাজনৈতিক স্বার্থ। তারা দেখলো শিল্প যদি সেখানে সঠিকভাবে বাস্তবে রূপ হয়, টাটা কারখানা যদি তাদের কারখানা সম্পন্ন করতে পারে, গাড়ি যদি তৈরি সম্পন্ন হয়ে যায়, তাহলে বামফ্রন্ট সরকারকে আর পশ্চিমবঙ্গ থেকে সরানো যাবে না। তাহলে পরে কি করতে হবে? এই টাটা কারখানাকে ধ্বংস করতে হবে। সেই ধ্বংসের খেলায় এক ধ্বংসাত্মক আন্দোলন শুরু হয়ে গেল তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। তার সহযোগী ছিল সেই সময় বিরোধী রাজনৈতিক দলগুলো, তার মধ্যে কংগ্রেস ছিল, তার মধ্যে সেখানে উপস্থিত ছিল কিছু অতি বামপন্থী দল, তারাও সেই সময় মমতা ব্যানার্জির আন্দোলনকে সহযোগিতা করেছিল। তৈরি হয়ে গেল ভূমি রক্ষা কমিটির নামে আরো আন্দোলন। বহু মানুষ সেই আন্দোলনকে পুষ্ট করবার জন্যই মমতা ব্যানার্জিকে উৎসাহ জুগিয়েছিলেন। তবে সব থেকে বড় কথা হচ্ছে, সেই সময়ে সব থেকে বেশি সহযোগী হিসাবে যে কাজটা করেছিলেন, দিল্লি থেকে বর্তমান যে বিজেপি সরকার চলছে সেই বিজেপির বহু নেতারা সেখানে হাজির থেকেছিলেন। মমতা ব্যানার্জি সেই ধ্বংসাত্মক আন্দোলনকে সমর্থন জুগিয়েছিলেন। সর্বশেষ মমতা ব্যানার্জি যখন দীর্ঘদিন ধরে অনশনে বসেছিলেন, সেই অনশনকে নিয়ে তো বহু বিতর্ক আছে, সেই বিতর্কে আমি যেতে চাইছি না। তবে সেই অনশন মঞ্চে ছুটে এসেছিলেন তৎকালীন বিজেপির মন্ত্রী এবং বিজেপির একজন প্রধান মুখ রাজনাথ সিং। সেখানে দেখা গিয়েছিল তৎকালীন বঙ্গ বিজেপির সভাপতি রাহুল সিনহা সহ বিজেপির একাধিক নেতৃত্বকে, তারা মমতা ব্যানার্জিকে এই আন্দোলনকে আরো শক্তি জুগিয়েছিল। এবং শুধু শক্তি জুগিয়ে থেমে থাকেননি, সাংবাদিকদের সামনে কথাও বলেছিলেন রাজনাথ সিং, যে এই সিঙ্গুর আন্দোলনে মমতা ব্যানার্জি যে ভূমিকা গ্রহণ করবে সেই ভূমিকায় বিজেপির পূর্ণ সমর্থন রয়েছে, বিজেপি সহযোগী হিসাবে কাজ করেছিল। তাই সর্বশেষ কি হলো? প্রায় 90% কাজ হয়ে যাওয়ার পরে টাটা কারখানা সেখান থেকে উঠে যেতে বাধ্য হলো। রতন টাটা তার কোম্পানি ওখান থেকে সরিয়ে নিয়ে চলে গেলেন। কোথায়? আজকে যিনি প্রধানমন্ত্রী, যিনি সিঙ্গুরে বক্তব্য রাখবার জন্য এলেন, সেই তার তৎকালীন মুখ্যমন্ত্রী গুজরাটের নরেন্দ্র মোদীর রাজ্যে চলে গেল। গুজরাটে গিয়ে টাটা কারখানা তাদের ন্যানো কারখানাই তৈরি করলো।
সেখানকার বেকাররা সকার হলো। আর আমাদের এখানকার মমতা ব্যানার্জি, তৃণমূলের কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস এবং তৎকালীন বিজেপির হচ্ছে বর্তমান বিজেপি, সেই সময়কার বহু নেতারা সহযোগিতা করেছিল বিজেপি এবং তৃণমূলের ধ্বংসাত্মক আন্দোলন, এবং সেই সঙ্গে জুড়ে ছিল কিছু তথাকথিত বুদ্ধিজীবী সাহিত্যিক। তারা তাদের লড়াই আন্দোলনের চাপে পড়ে টাটা কারখানাকে সেখান থেকে উঠে যেতে হয়। নির্মীয় একজন প্রায় সম্পূর্ণ হয়ে যাওয়া টাটা কারখানাকে ডিনামাইট দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, বুলডোজার দিয়ে পাঁচিল ভেঙে দেওয়া হয়, টাটা কারখানাকে ধ্বংস করা হয়, তৈরি করা হয় এক বন্ধ হচ্ছে শিল্পের এই জমিতে। রাজ্যের মানুষের স্বপ্নভঙ্গ হলো, বেকার যুবক যুবতীদের স্বপ্নভঙ্গ হলো, বেকার যুবক যুবতীরা আবার হতাশ হয়ে পড়লেন। তৈরি হলো নতুন সরকার। তারপর দীর্ঘ 18টা বছর কেটে গেছে, সেই জমিতে আর কিছুই হয়নি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে শস্যের ফুল ছড়ালেন, শস্যের দানা ছড়ালেন, কিন্তু শস্যের দানা ছড়িয়ে কি হলো, কাজ হলো? তারপরে রাজ্যের যুবকের চোখে শস্যের ফুল দেখলো। সিঙ্গুরের বেকার যুব সমাজ তাদের চোখে শস্যের ফুল দেখতে শুরু করলো তারা। তারপর এত বছর পরে সেখানে নরেন্দ্র মোদী এলেন। বাংলার যুব সমাজের সামনে আর একবার স্বপ্ন দেখবার সুযোগ এসেছিল। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যেহেতু, তিনি যদি একবার একটি শিল্পের কথা ওখান থেকে বলেন, তাহলে নিশ্চিতভাবে তার একটা বাস্তব রূপ হতে পারে। এই আশা নিয়েই যুব সমাজ যারা এসেছিলেন বুকে এক বুক স্বপ্ন নিয়ে, যে প্রধানমন্ত্রী সেখান থেকে শিল্পের কথা ঘোষণা করবেন। প্রবীণ যে সমস্ত মানুষরা এসেছিলেন তারা এক বুক আশা নিয়ে এসেছিলেন যে তার সন্তানের আগামী ভবিষ্যৎটা উজ্জ্বল হতে পারে যদি ওখানে শিল্পের কথা ঘোষণা করে, যদি শিল্প হয়। শিল্পের কথা ঘোষণা করলেন না, শিল্পের কথা একটা কথাও তিনি মুখে তুললেন না। আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী, বিজেপির প্রধান মুখ, আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদী শিল্পের নিয়ে একটি কথাও তিনি বললেন না। স্বাভাবিকভাবেই এক বুক স্বপ্ন নিয়ে আসা বেকার যুব সমাজ যারা সেখানে এসেছিলেন, এক বুক স্বপ্ন নিয়ে আসা বাংলার প্রবীণ মানুষ যারা এসেছিলেন সন্তানের ভবিষ্যতের স্বপ্ন নিয়ে, তারা হতাশা হয়ে বাড়ি ফিরলেন। স্বাভাবিকভাবেই তো এটি ব্যর্থ সভা বলা যেতেই পারে। আচ্ছা, প্রধানমন্ত্রী সেখানে ভুলে যেতেই পারেন, তার মাথায় অনেক চাপ, তিনি প্রধানমন্ত্রী। কিন্তু তার পাশে বসেছিলেন কে, যিনি কথায় কথায় হচ্ছে দুর্নীতির কথা বলেন, যদিও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। কথায় কথায় হিন্দু মুসলমানের কথা বলেন, কথায় কথায় মুসলিম বিদ্বেষী কথাবার্তা প্রচার করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চান, নিজেকে হচ্ছে ধোয়া তুলসী পাতা হিসাবে দেখাতে চান। সেই শুভেন্দু অধিকারী তো বসেছিলেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক। তাহলে শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবেই জানেন যে মানুষ কি চাইছে, সিঙ্গুরের ওখানে আবার কারখানা হোক, এটাই মানুষ চাইছে। শুভেন্দু অধিকারী তো এটা জানা, তার তো অজানা কথা নয়। তাহলে শুভেন্দু অধিকারী কেন নরেন্দ্র মোদীর কানে কানে একবার বলে দিলেন না যে মানুষ আপনার মুখ থেকে শুনতে চাইছে শিল্পের কথা, আপনি শিল্পের কথাটা একবার উচ্চারণ করে দেবেন? কেন বললেন না? আচ্ছা, শুভেন্দু অধিকারী ভুলে গেল বাংলার আর যে সমস্ত নেতারা আছেন, বাংলার যে রাজ্য সভাপতি, বড় বড় নেতা সব এখান থেকে মন্ত্রী হয়েছেন, তারা কেন মনে করে দিলেন না যে হচ্ছে শিল্পের কথাটা একবার অন্তত উচ্চারণ করুন? আচ্ছা, নরেন্দ্র মোদী তো দেখে দেখে বক্তব্য রাখেন, তাহলে যারা বক্তব্যটা লিখে দিলেন সেই লেখার মধ্যে পশ্চিমবঙ্গের নেতারা কেন উল্লেখ করে দিলেন না যে শিল্পের কথাটা বলতে হবে? তাহলে অন্তত বাংলার মানুষ আশ্বস্ত হতে পারত। যে ব্যাকফুটে চলে গিয়েছিল বিজেপি, চলে গিয়েছে বিজেপি, সেখান থেকে কিছুটা হলেও তারা উঠে আসতে পারতো হয়তো। কিন্তু সেটা বললেন না বলেই বিজেপি যে ব্যাকফুটে চলে গেছে, রাজনৈতিকভাবে যে ক্ষতির সম্মুখীন বিজেপি এই মুহূর্তে হয়েছে, সিএ, এনআরসি, ইডি সিবিআই কে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে ইডি সিবিআই যে হচ্ছে তদন্তের গতি প্রকৃতি, সাম্প্রতিক সময়ে তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি ইডির কাছ থেকে যে ফাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা, তাকে কেন্দ্র করে যে সেটিং এর তত্ত্বটা উঠে এসেছে, এবং এসআইআর কে কেন্দ্র করে যে নির্বাচন কমিশনকে দিয়ে যে হয়রানি করানোর একটা অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। নির্বাচন কমিশনকে এখন নির্যাতন কমিশন হিসেবে অনেকেই বলবার চেষ্টা করছেন। আমি বলছি না নির্যাতন কমিশন, অনেকেই বলছেন নির্বাচন কমিশন এখন নির্যাতন কমিশনে তৈরি হয়েছে। এই যে মানুষের উপরে যে নির্যাতন নেমে এসেছে, এসআইআর উপরে যে হারে হয়রানি চলছে, এর কারণে বিজেপি
যে ব্যাকফুটে চলে গেছে সেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। মানুষ আশায় বুক বেঁধেছিল যদি এখানে একটি শিল্পের কথা বলতে পারতেন, তাহলে পরে মানুষ হয়তো খানিকটা হলেও বিজেপির পুরনো কথাগুলো ভুলে যেতে পারত। কিন্তু আরো ব্যাকফুটে চলে গেল নরেন্দ্র মোদীর এই সভার পর। স্বাভাবিকভাবেই যে কথা বলছে বামপন্থী যুব সমাজ, বামপন্থী নেতারা, প্রবীণ নেতৃত্বরা যে বিষয় নিয়ে ধারাবাহিক লড়াই আন্দোলন করছে, যে হচ্ছে বাংলার যুব সমাজে কর্মসংস্থান না থাকার কারণে তাদের সামনে এক অন্ধকারাচ্ছন্ন দিন তারা সামনে দেখতে পাচ্ছে, বাংলার যুবকের স্বপ্ন ক্রমাগতভাবে ভঙ্গ হচ্ছে, একের পর এক পরিযায়ী শ্রমিকের নাম নিয়ে বাংলার যুব সমাজ ভিন রাজ্যে চলে যাচ্ছে অর্থ উপার্জনের জন্য, এবং সেখানে গিয়ে প্রায় বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যতে গিয়ে বাংলা ও বাঙালি হবার, বাংলায় কথা বলা এবং বাঙালি হবার কারণে একের পর এক আক্রমণের শিকার হতে হচ্ছে, কোথাও কোথাও আক্রমণের শিকার হয়ে মৃত্যুর করে ঢলে পড়তে হচ্ছে। সম্প্রতি আমরা দেখলাম ডোম কলেজে বিষয়টাকে নিয়ে আন্দোলন চললো, একজন পরিযায়ী শ্রমিক মুসলমান, তাকে হচ্ছে মেরে ফেলা হলো, খুনের অভিযোগ উঠেছে। তাহলে পরে বামপন্থীরা একথাই তো বলছে, আর যাতে পরিযায়ী শ্রমিক হতে না হয়, বাংলায় যাতে শিল্প কলকারখানা গড়ে ওঠে, বাংলা যাতে সরকারি ক্ষেত্রগুলোতে দুর্নীতিমুক্তভাবে চাকরির ব্যবস্থা করা যায়, বাংলার নারীরা যাতে সুরক্ষিত থাকে, বসবাস উপযুক্ত একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা যায়, সেই পরিকল্পনা নিয়ে ধারাবাহিকভাবে লড়াই করে চলেছে এই বামপন্থী ছাত্র যুব সংগঠন, বামপন্থী মহিলা সংগঠন এবং সিপিআইএম পার্টি। স্বাভাবিকভাবেই বিজেপি যখন বিকল্পের দিশা দেখাতে পারছে না, তৃণমূলে যেখানে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, তৃণমূল যখন ভ্রান্ত নীতি গ্রহণ করে সরকার পরিচালনা করছে, তার কারণে যখন মানুষ ক্ষতিগ্রস্ত সংকটের মধ্যে, বিজেপি যখন সংকট মুক্তির পথ দেখাতে পারছে না, বিজেপি যখন বেকার যুব সমাজের সামনে বিকল্প হচ্ছে ভবিষ্যতের স্বপ্ন দেখাতে পারছেন না, তাহলে সেই স্বপ্নগুলো, সেই বিকল্প স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে ধারাবাহিক লড়াই সংগ্রাম করে চলেছে এই বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলো, সিপিআইএম পার্টি। তার মধ্যে প্রধান মুখগুলো কারা রয়েছে? রয়েছে শতরূপ ঘোষ, রয়েছে মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, আকাশ কর, সপ্তর্ষি দেব, সৃজন ভট্টাচার্য, প্রতিকুর রহমান, বর্ণনা মুখোপাধ্যায়, দেবাঞ্জন দে। এই সমস্ত বামপন্থী এসএফআই এবং ডিওয়াইএফআই যে সংগঠন, তাদের যুব নেতৃত্ব উঠে এসেছে সামনের সারিতে, এবং তাদের সামনের দিক পেছন থেকে সহযোগিতা করবার জন্য রয়েছে মোহাম্মদ সেলিম, রয়েছে সূর্যকান্ত মিশ্র, রয়েছে সুজন চক্রবর্তী, আভাস রায়চৌধুরী। স্বাভাবিকভাবেই আবার মানুষ আস্থার জায়গা তৈরি হচ্ছে সিপিআইএম পার্টির প্রতি। সেই কারণেই তো সিপিআইএম পার্টির প্রত্যেকটা মিছিল মিটিংয়ে এত মানুষের ভিড়, এত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যেটা চোখে পড়ার মতো। স্বাভাবিকভাবেই 2026-এ বিজেপি তো ব্যাকফুটে চলে গেছেই, বিজেপি আর দ্বিতীয় বেঞ্চে আসতে পারবে না, এটা কিন্তু এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। বিজেপি এই মুহূর্তে তৃতীয় বেঞ্চের নয়, শেষ বেঞ্চের ছাত্রতে পরিণত হয়েছে ক্লাসরুমের। সিপিআইএম পার্টি দ্বিতীয় বেঞ্চের ছাত্রতে রূপান্তরিত হয়েছে, এবং ডিগডিগ করে হচ্ছে কোনো রকম পাস মার্কস নিয়ে তৃণমূল কংগ্রেস এই 26-এর বিধানসভা নির্বাচনে পাস করতে পারে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে এখন দেখার, যে আশা ভরসা তৈরি হয়েছে বামপন্থীদের প্রতি, সেই আশা ভরসা, মানুষের যে বিশ্বাস, তারা যে কথা বলছে সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মানুষের কাছাকাছি কতটা পৌঁছতে পারে এই বামপন্থী যুব সংগঠনের নেতৃত্বরা, বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃত্ব, তারা কতটা মানুষের মনের কাছাকাছি যেতে পারে, মানুষকে বোঝাতে সক্ষম হয় যে তারা এলে কি করতে চায়। বাংলার যুব সম্প্রদায়ের চোখের সামনে যে দুঃস্বপ্নের দিন আসছে, সেটাকে হচ্ছে পরিবর্তন করে বাংলার যুব সমাজকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা কি পরিকল্পনা গ্রহণ করেছে এবং কাদের জন্য আজ বাংলার এই অবস্থা, সেটা যদি মানুষকে বোঝাতে পারে, 2026 সালে বিধানসভা নির্বাচনে অবধারিতভাবেই সিপিআইএম পার্টি, বামপন্থীরা এবং যে যে জোট তৈরি হয় সেই জোটের নেতৃত্বে এক নির্ণায়ক ভূমিকা পালন করতে চলেছে সিপিআইএম পার্টি। অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম শক্তি বা দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে উঠে আসতে চলেছে আবার বঙ্গ রাজনীতিতে। এটাই হচ্ছে আজকের আমার এই পর্বের প্রতিবেদনের বিষয়। যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটি বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।